আমরা আজকে একটা ছোট ড্রাগ পড়াবো, যে ডাক্তার সচরাচর ব্যবহৃত হয় এবং যে ডাক্তার সিমটম যদি প্রমিনেন্ট পাওয়া যায় তাহলে আসন্ন মৃত্যু পথযাত্রী রোগীকে জীবন দেওয়া যাবে যদি সিমটম কষ্ট। তবে যে মুহূর্তে আমরা খুব ভয়াল রোগীকে পাব, তখন কিন্তু আমাদের অত্যন্ত সতর্কতার সহিত ওষুধ প্রয়োগ করতে হবে। এবং যদি ম্যাথমেটিকা আমাদের ভালো করে পড়া থাকে তাহলে আমাদের চোখের সামনেই ওষুধের ক্রিয়ার চিত্র পড়ে। হোমিওপ্যাথি খুব সূক্ষ্ম, আমি বারে বারে বলি, বা সবাই যারা চিকিৎসা করে তারা প্রত্যেকে জানেন। তো এই একটা ওষুধের সঙ্গে একটা ওষুধের এত সিমিলারিটি যে ওষুধ নির্বাচন করা আমাদের অনেক সময় পুরো হয়ে যায়। কিন্তু আন্ত্রিক রোগের রোগী, শ্বাসনালীজনিত কোনো বা হার্টের রোগী ইত্যাদি, যেগুলো যে কোনো মুহূর্তেই রোগী মারা যেতে পারে, সেসব ক্ষেত্রে আমাদের কিন্তু খুব ভালো করে ম্যাথমেটিকা পড়ে রাখতে হবে এবং আমরা একটার সঙ্গে কী তফাৎ আছে সেটা বুঝে প্রয়োগ করতে পারি, তাহলে কেল্লা পথে। আমি আজকে কিছুটা পড়িয়ে সৃষ্টি বলবো, যাদের মৃত্যুর মুখ থেকে আমি ঈশ্বরের আশীর্বাদে ফিরিয়ে আনতে পেরেছি। তো আজকে যে উত্তর পরামর্শ হচ্ছে অ্যান্টিম টার্ট বা অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম। অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম এই ওষুধটা অ্যাকুট কেসেই বেশি ব্যবহৃত হয়, তবে কখনো কখনো ক্রনিক কেসে ব্যবহৃত হতে পারে এবং ক্রনিক কেসের যখন অ্যাকুট উচ্ছ্বাস ঘটে তখন এই ওষুধের প্রয়োগ কিন্তু আমরা করি। এটা একটা খনিজ দ্রব্য, বর্তমানে ল্যাবরেটরিতেও এই ওষুধটা বিভিন্ন কেমিক্যাল তৈরি করা যায়। তো কীভাবে তৈরি করা যায় এগুলো ফার্মেসির যারা চিকিৎসক তারা এগুলো, ফার্মেসির যারা ছাত্র বা ফার্মেসিতে যারা পড়াশোনা করছেন তারা এগুলো ভালো জানেন, তাদের বলুন। আমার সাবজেক্ট ফার্মেসি নয়, আমার সাবজেক্ট আমি ওই সোর্সটা বললাম না, বাকিটা যারা এই মুহূর্তে দরকারও হবে না, আর যারা নিজে প্র্যাকটিস করবে তাদের অত কিছু জানার দরকার নেই। সোর্সটা জানলে অনেকটাই তোমরা ঠিক করতে পারবে। তো এই অ্যান্টিম টার্টের রুগীকে দেখতে কেমন জানতে হবে। অ্যান্টিম টার্টের রুগী এরা হাইড্রোজেনয়েড কনস্টিটিউশনের রুগী। অ্যাকর্ডিং টু রেভেল আগে ভাগ করেছে মায়ের দৃষ্টিকোণ থেকে। তো এই অ্যান্টিম টার্টের রুগী হচ্ছে হাইড্রোজেনয়েড। সেটা আবার কি একটু ব্যাখ্যার দরকার আছে মনে হয়, আমি সামান্যতম ব্যাখ্যা করার চেষ্টা করছি।
হাইড্রোজেনাইড মানে হাইড্রো মানে আমরা জানি জল। তো যে সমস্ত রোগীরা জলজ পদার্থ আছে এমন খাবার খেলে অসুস্থ হয়, বর্ষাকালে রোগের বৃদ্ধি হয় এবং জলাভূমি বা ওই মেঝের উপরে সময় অতিবাহিত করে, তাদের আমরা বলবো হাইড্রোজেনাইড কনস্টিটিউশনাল রোগী। রোগীটা দেখতে কেমন? যেহেতু এটা আমরা অ্যাকুরেট কেসে ব্যবহার করি, তাই দেখতে কেমন না জানলেও চলবে, তবুও আমি বলার চেষ্টা করছি এরা খুব বেশি স্বাস্থ্যবান নয় এবং এরা প্রায় শ্বাসনালী ঘটিত বিভিন্ন রোগে কষ্ট দেয়। এদের ওই ঠোঁট নীলাভ, এদের শরীরের বিভিন্ন অংশ যেহেতু অক্সিজেন পায় না, সেহেতু এদের শরীরের অংশও কিন্তু নীলাভ। আমি ইতিপূর্বে বলেছি যে এই ওষুধটা মৃত্যু পথযাত্রী পেশেন্টকে জীবন দিতে পারে। তো ওই জন্যে এই ওষুধ অত্যন্ত গুরুত্ব সহকারে প্রত্যেক ছাত্রের যারা শিক্ষা যারা চিকিৎসা করবেন তাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এখন এটা ইরিটেবল পেশেন্ট, হট আর চিনি খুব ভালো করে রেকগনাইজ না করা গেলেও এটা চিনি পেশেন্ট। সাইকোটিক টেন্ট যুক্ত। আমরা বোধহয় কনস্টিটিউশনটা বোঝাতে পেরেছি। এখন আমরা এই ওষুধটা কোন কোন রোগে কাজ করে, অর্থাৎ ক্লিনিক্যাল ট্রায়ালে কোন কোন রোগ সারতে পারে আমরা দেখে নিয়েছি, সেগুলো উল্লেখ করছি। এটা সাধারণত মিউকাস মেমব্রেন, স্কিন এবং ব্রেনের উপরে ভালো কাজ করে। তাই ক্লিনিক্যাল ট্রায়ালে আমরা দেখেছি যে এটা এজমা সারাতে পারে, এটা জিভের ঘা সারাতে পারে, এটা ব্রঙ্কাইটিস, ব্রঙ্কোনিউমোনিয়া এবং রিমাটিজম, পক্স, প্রভৃতি রোগের মহৌষধ। যদি নাকি সিমটম করেসপন্ডিং উইদাউট সিমটমে আমরা হোমিওপ্যাথি ওষুধ ডিজিজ ওয়াইজ প্রয়োগ করে কোনো রেজাল্ট পাব। তো এখন এই ওষুধটা আমরা দেখব যে কেন অ্যান্টিবায়োটিক তৈরি হয়, পজিশন অফ দ্য
ডিজিজ, লামপট্ট, দুর্বলতা, জলজ দ্রব্য ভক্ষণ, মেঝের উপরে ঘুমানো, চারিদিকে ঠান্ডা আছে এমন জায়গায় ভ্রমণ বা বসে থাকা, এই সব কারণে সাধারণত এই অ্যান্টিটার্টারিটি তৈরি হয়। এখন আমরা এমন কিছু সিমটম আলোচনা করব যে সিমটমগুলো মনে রাখতে পারলে আমরা যে কোনো রোগেই যে কোনো ওষুধকে ব্যবহার করতে পারি। তো আমরা অ্যান্টিটার্ডের এমন কিছু সিমটম নিয়ে এখন আলোচনা করব যেগুলো থাকলে আমরা পূর্বোক্ত কথা মতো মৃত্যু পথযাত্রী কোনো রোগীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে রোগীর জীবন। তো কি সেই সিমটম? এরা যে রোগে একান্তভাবে হয় তা হচ্ছে লাংসের সিমটম, অর্থাৎ নিউমোনিয়া, বঙ্গনিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এবং লাংসের ভেরিয়াস টাইপ ডিজিজ এই অ্যান্টিটার্টারিটা কিউর করতে পারে। আমরা যদি কোন রোগীকে দেখি যে তার লাংসের কোনো ডিস্টার্বেন্স নেই, আমরা সেই রোগীকে অ্যান্টিটার্ড দেওয়ার কথা একবারও ভাবব। কারণ মুখক্রিয়া লাংসের, যেমন লাইকোপোডিয়ামের ক্রিয়া, মুখক্রিয়া এলিমেন্টারি সিস্টেমের পরে, ঠিক তেমন এই ওষুধটা মুখ্য ক্রিয়া লাংসের। অর্থাৎ শ্বাসকষ্ট, সর্দি, কাশি ইত্যাদি। কিন্তু দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, অনেক হোমিওপ্যাথি চিকিৎসক আছেন তারা সিঙ্গেল মেডিসিনের ধার ধারে না, একাধিক ওষুধ প্রয়োগ করে থাকেন। যদি শ্বাসকষ্ট জনিত কোনো রকমের কোনো ডিফিকাল্টি পেশেন্ট ফেস করে, সেক্ষেত্রে আমি অনেক হোমিওপ্যাথি চিকিৎসককে দেখেছি অল্টারনেটলি এই ওষুধের সঙ্গে আর ইপিকাট নামক ওষুধের প্রয়োগ করে থাকে। তো এদের অজ্ঞতাবশত এটা করেন। ইপিকাট সম্পর্কে যদি তার ধারণা থাকে, অ্যান্টিটার্ড সম্পর্কে যদি তার ধারণা থাকে, তাহলে দুটো ওষুধের পার্থক্যগুলো তার চোখে ধরা পড়বেই, এবং সেক্ষেত্রে একটা ওষুধ প্রয়োগ করলে যে রেজাল্ট আসবে, দুটো ওষুধ প্রয়োগ করে
সেই রেজাল্ট আসবে না। ও রুগীর হয়তো শ্বাসকষ্ট কমতে পারে, নিউমোনিয়া কমতে পারে, বঙ্কনিউমোনিয়া কমতে পারে, যদি নাকি ইপিকাক এবং অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। কিন্তু একাধিক ওষুধ দেওয়ার ফলে পেশেন্টটা কিছু অবাঞ্ছিত সিমটম তৈরি করবে এবং একটা হ্যাজার্ডনেস তৈরি হবে, পেশেন্ট কিওর হতে অনেক দেরি। এখন আমরা এই রুগী রোগের বাড়া কমা সম্পর্কে আলোচনা করব, কিন্তু তার আগে কার্ডিয়াক সিমটম, আই মিন গাইডিং সিমটম, এদের জিভা হোয়াইট অর ব্রাউন কোটেড এবং মোটা, কিন্তু ধারগুলো লাল। ভ্যাকসিন দেওয়ার পরে যদি কোনো রকম কোনো ডিফিকাল্টিজ কোনো পেশেন্ট ফেস করে, সেসব ক্ষেত্রে আমাদের সাধারণত যে তিনটে ওষুধ আমরা ব্যবহার করি তার মধ্যে অ্যান্টিটাট উল্লেখযোগ্য। অপর দুই ওষুধের নাম একটা ট্রুজা এবং একটা হাইলেশিয়া। ইন্ডিকেটেড ড্রাগ হিসাবে ট্রুজা ফেল করলে আমরা অ্যান্টিটাট দিয়ে সে দুইকে দূর করতে পারি। তবে ভ্যাকসিনেশনের পরে যদি কোনো ডিজিজ কন্ডিশন কোনো ব্যক্তির মধ্যে আমরা প্রস্তুতি দেখি, সেক্ষেত্রে যে কোনো একটা ওষুধ অর্থাৎ অ্যান্টিটাট, হাইলেশিয়া বা ট্রুজা দিলে কিন্তু ডিজিজ কিওর হবে না। পাঠ্যপুস্তকে এই কথা লেখা আছে যে আফটার ভ্যাকসিনেশন যে ওষুধগুলো কাজ করে তাদের মধ্যে উল্লেখযোগ্য ওষুধের নাম কিছু পূর্বে আমি ঘোষণা করেছি। কিন্তু তার মানে এই নয় যে যে কোনো ওষুধ দিয়ে দেবো ভ্যাকসিনেশনের পরে যদি কোনো রোগ তৈরি হয়। যে ওষুধ আমরা প্রেসক্রিপশন করব সেই ওষুধের সিমটম করসপন্ডেন্স করতে হবে, তবেই আমরা কিন্তু সেই ওষুধ প্রয়োগ করব। এদের সবসময় একটা বমি বমি ভাব এবং বমি হওয়ার টেন্ডেন্সি আছে। আর এদের স্কিন ডিজিজ সাধারণত স্কুটাম, পেনিস এবং সংলগ্ন এলাকায় সীমাবদ্ধ। এছাড়া হাম বা বসন্ত এই রোগের মহৌষধের নাম অ্যান্টিবায়োটিক। আমরা যে সিমটমগুলো এই মুহূর্তে আলোচনা করলাম, এই সিমটমগুলো দিয়ে আমরা মোটামুটি একটা স্কেলিটন গঠন করতে পেরেছি, যেটা দিয়ে আমরা কোন ওষুধ পেশেন্টকে দিতে হবে জানতে হবে। এরা টোব্যাকো এবং মিল্ক টোলারেট করতে পারে না, খেতে হচ্ছে। রোগগ্রস্ত অবস্থায় এরা সিডার, সাওয়ার ফ্রুট, আপেল প্রভৃতি খেতে চায়। যেমন ক্যালকেরিয়া কাপ রোগগ্রস্ত অবস্থায়
সিদ্ধ ডিম খেতে পছন্দ করে। এখন আমরা কিসে বাড়ে আর কিসে কমে অ্যান্টিমিটারের রোগী লক্ষণ সেটা একটু মনে রাখার চেষ্টা করব, আলোচনা করছি। যদি কোনো ব্যক্তি জলজ পদার্থ আছে এমন কোনো খাদ্য গ্রহণ করে, তাহলে এদের এনি টাইপ অফ ডিজিজ অ্যাগ্রাভেট করতে পারে। এরা যদি গ্রাউন্ড ফ্লোরে মেঝের উপরে শুয়ে থাকে, বসে থাকে বা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে, তাহলে এদের রোগ লক্ষণের বৃদ্ধি ঘটে। আর রাত্রে উষ্ণ গৃহে এদের রোগ লক্ষণের বৃদ্ধি ঘটে। আর এরা যদি ওপেন এয়ারে যায়, তাহলে কিন্তু এদের যে কোনো ধরনের রোগের রিমিশন ঘটে। কথাটা কেমন বিপরীত ধর্মী হয়ে যাচ্ছে বলে অনেকের মনে হতে পারে। আসলে জলজ গ্রাউন্ডে যদি এরা যায়, অর্থাৎ চারদিকে পুকুর, খাল, বিল, নদী, নালা, সেখানে যদি যায় এদের রোগ লক্ষণ বেড়ে যাবে, গরম রুমে বেড়ে যাবে, বাট ওপেন কোল্ড এয়ারে এদের রোগ লক্ষণ কমে যাবে। এরা যদি ইরেক্ট পজিশনে বসে থাকে বা দাঁড়িয়ে থাকে, তাহলে এদের রোগ লক্ষণ রিমিশন হবে, কমে যাবে। এদের যদি এক্সপেকটেশন হয়, অর্থাৎ কফ বেরিয়ে আসে, তাহলে এদের যে কোনো ধরনের রোগের কি বলে রিমিশন ঘটবে, ভালো থাকে। তাহলে আমরা বাড়া, কমা, পজিশন ইত্যাদিগুলো আলোচনা করলাম। এখন আমরা এই ওষুধের কিছু লোকাল সিমটম আলোচনা করি। যদিও আমরা জানি হোমিওপ্যাথিতে লোকাল সিমটমের বিশেষ গুরুত্ব নেই, তবুও ক্ষেত্র বিশেষে যদি কোনো নিমন্ত্রণ বাড়িতে আমরা খেতে যাই, সেখানে মাছ, মাংস, চারটে সবজি ইত্যাদি হয়েছে, সেখানে আমরা যদি একটু চাটনি দিই তাদের, তাহলে বোধহয় যারা অতিথি, যারা আমাদের দাওয়াত গ্রহণ করেছে, তারা বোধহয় একটু খুশি। অর্থাৎ লোকাল সিমটমের গুরুত্ব না থাকলেও যদি লোকাল সিমটম কিছু মিলে যায় আর সার্বিক সিমটম যদি এলে, তাহলে ওষুধ যত ভালো কাজ করবে, সেখানে শুধুমাত্র সার্বিক সিমটম বা লোকাল সিমটম দিয়ে আমরা সেই কাজ করে উঠতে পারব না। তো কি সেটা? এদের এলিমেন্টারি ক্যানেলে যে ধরনের ডিজিজগুলো গ্রো করে, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমের যে সমস্ত মানে ডিজিজ গ্রো করে, সেগুলো একটু আলোচনা করি। এদের জিহ্বা হোয়াইট কোটেড, রাউন্ড কোটেড এবং ধারগুলো লাল ডোরাকার। এরা পেটের মারাত্মক রোগে ভুগতে পারে। সেই সঙ্গে সিমটম কি থাকবে না, এরা
আপেল, ভিনিগার, সাওয়ার ফ্রুটস বা যে কোনো টক খেতে পছন্দ করে। আর যা পছন্দ করে না সেগুলো হচ্ছে টোবাকো এবং মিল্ক। যদি নাকি এরা এই খাবার গ্রহণ করে তাহলে ডাইজেস্টিভ সিস্টেমে মানে অসংখ্য ধরনের ডিজিজ প্রডিউস করে, অর্থাৎ এরা ভালো থাকে না, ডাইজেস্টিভ সিস্টেমের অনেক কষ্টকর উপসর্গ তৈরি হয়। এদের তৃষ্ণা কখনো কখনো থাকতেও পারে, আবার কখনো কখনো একেবারে তৃষ্ণা থাকে না, এমন ঘটনা ঘটবে না। শিশু জন্মের পরে যদি তার শ্বাসকষ্ট শুরু হয় এবং জন্মানোর সময় মায়ের পেটের যে সমস্ত কিছু নোংরা পদার্থ থাকে সেগুলো ওই সময় জন্মানো শিশু চোখে মুখে ইত্যাদি আটকে যেতে পারে, সেক্ষেত্রে সেটা অবস্ট্রাকশন তৈরি হয়ে আর নীলাভ হয়ে যায় এবং প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, মৃত্যুর দিকে ঢলে পড়ে, সেক্ষেত্রে যেটা খুব ভালো কাজ। এটা আমি ইতিপূর্বে বলেছি যে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এবং ক্যাপিলারি ব্রঙ্কাইটিসের উপরে ভালো কাজ করে। তো ক্যাপিলারি ব্রঙ্কাইটিসটা কি একটুখানি সামান্য ব্যাখ্যা করে তারপরে তার উপরে কার্যকরিতা আছে অ্যান্টিবায়োটিক, সেটাই। সাধারণত বাচ্চাদের লাংসে অসংখ্য ছোট্ট ছোট্ট সূক্ষ্ম নালিকা থাকে, যেখান দিয়ে অক্সিজেন সরবরাহ হয়। সেই নালিকাগুলো যদি কোনোভাবে রুদ্ধ হয়, অর্থাৎ মিউকাস মেমব্রেন দ্বারা, সর্দি দ্বারা যদি সেই নালিকাগুলো বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে একটা মারাত্মক বাজে অবস্থা তৈরি হয়, সমগ্র শরীরটা ঋণ হয়ে যেতে পারে, ঠোঁট মুখ চোখ ঋণ হয়ে যায় বা সবুজ হয়ে যায়। সেক্ষেত্রে ওষুধ খুব বেশি থাকে। যদি ফরেন বডি কোনো সময় এদের লাংসে অবস্ট্রাকশন তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু এই ওষুধ খুব ভালো কাজ করে। ফরেন বডি যদি অবস্ট্রাকশন তৈরি করে এদের শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে আমি একটু আগে স্কিন ডিজিজের উপরে এর ক্রিয়ার কথা বলেছি, আমি সেটাই আবার দেখাবো। এর সাধারণত কার্যকরিতা আমরা দেখতে পাই পাস্টুল এবং ভ্যাসিকুলার রিসেপটরের উপরে। আমরা ইতিপূর্বে বলেছি যে এটা পক্সের উপরে ভালো কাজ করে। পক্সে আমরা জানি যে যে গুটিকাগুলো থাকে তার মধ্যে ফুট জন্মে, সাদা সাদা ফুট, যত ফুটকারি থাকে এবং অস্বস্তির সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে আমরা এই ওষুধ প্রয়োগ দ্বারা তাকে সুস্থ করতে পারি বা ভালো রাখতে পারি। স্কিন ডিজিজ এদের একটু আগে উল্লেখ করেছি যে এদের স্পুটাম, পেনিস এবং সংলগ্ন এলাকায় স্প্রেড করে। তাই এইসব জায়গায় যদি কোনো রকম স্কিন ডিজিজ, ইনজেকশন, পাস্টুলার ইনজেকশন থাকে, সেক্ষেত্রে আমরা অন্যান্য সিমটম মিলিয়ে যদি একদিনটা প্রয়োগ করি, সেক্ষেত্রে কিন্তু রোগী অবশ্যই ক্লিয়ার হবে। তাহলে আমরা দু চারটে পার্টিকুলার সিমটম নিয়ে আলোচনা করলাম। এখন আমরা অন্যান্য কয়েকটা ওষুধ যারা সমগোত্রীয় প্রায় সমান সিমটম ক্যারি করে তাদের কথা একটু আলোচনা করি। তাহলে আমরা কখন কোন ওষুধ দিতে হবে সে সম্পর্কে ভালো করে জানব। আমি ইতিমধ্যে বলেছি যে ইপিকাকের সঙ্গে
আর অ্যান্টিপ্লান্টের একসঙ্গে প্রয়োগ করতে অনেক চিকিৎসককে আমি দেখেছি, তোমরাও যারা প্র্যাকটিস করো দেখে থাকবে ডাক্তারের প্রেসক্রিপশন। তো আলটিমেটলি ইভিকাকের সঙ্গে কিন্তু আমাদের অ্যান্টিপ্লান্টের বিরাট পার্থক্য আছে। কি সেই পার্থক্য যদি আমরা মনে ঠিক ঠিক রাখতে পারি, তাহলে মৃত্যু পথযাত্রী কোনো রুগীকে সাংঘাতিক অবস্থা থেকে ফিরিয়ে আনতে পারে। সেটা কি না, ইপিকাকের জিহ্বা সাধারণত ক্লিন থাকে, জলের পিপাসা থাকে না। অ্যান্টিপ্লান্টের তার বিপরীত, অ্যান্টিপ্লান্টের জিহ্বা মোটা, হোয়াইট কোটের আর কোনো কোনো সময় ব্রাউন কোটের, এবং তার ধারগুলো লাল পোড়াকাটা। ইপিকাকের পিপাসা একেবারেই থাকে না, ইপিকাকের বমি বমি ভাব আছে, আমরা অ্যান্টিপ্লান্টের ওটা পেয়েছি। অ্যান্টিপ্লান্টের বমি বমি ভাব আছে এবং বমি হলে তার নিবৃত্তি ঘটে, অর্থাৎ বমি পাওয়ার যে একটা ক্রিয়া সেটা কিন্তু নিবৃত্তি ঘটে। ইপিকাকের ক্ষেত্রে তা ঘটে না। আফটার ভমিটিং তাদের নসিয়া যায় না। ইপিকাকের সঙ্গে আমরা মোটামুটি একটা পার্থক্য বোধহয় বর্ণনা করে পেরেছি। এখন অ্যান্টিপ্লান্টের রুগীর নাসিকা যে পক্ষ আছে সেগুলো ওঠানামা করে, লাইকোপোডিয়া। এটা রাইট সাইডের ডাক, আর লাইকোপোডিয়া রাইট সাইডের ডাক, অর্থাৎ বুকের ডান দিকে যদি কি বলে শ্বাসকষ্টের কারণ হয়, অর্থাৎ বুকের লাংস যদি ডান দিকের লাংস আক্রান্ত হয়, সেক্ষেত্রে কিন্তু এই ওষুধের আমরা কথা মনে করব। আর সেই সঙ্গে লাইকোপোডিয়াম রাইট সাইডের ডাক। লাইকোপোডিয়ামের সঙ্গে তফাৎ কি, লাইকোপোডিয়ামের নাকের ওঠা পড়া থাকলেও, অ্যান্টিপ্লান্টের ওঠা পড়া থাকলেও লাইকোপোডিয়ামের পেটের প্রবলেম থাকবেই থাকবে। লাইকোপোডিয়াম গরম খাবার খেতে পছন্দ করে, তার সমস্ত রোগ লক্ষণ বিকাল 4টের সময় থেকে রাত 8টা পর্যন্ত বৃদ্ধি করে। অ্যান্টিপ্লান্টের এমন তা নয়। সুতরাং চোখে নাকের পল্লব, অর্থাৎ নাকের যে পার্সোনালদের আগে যে এগুলো থাকে, ওগুলো যে ওঠা পড়া কিছুটা সিমিলারিটি থাকলেও বিরাট পার্থক্য আছে। আরও পার্থক্য অনেক আলোচনা করা যায়, দরকার নেই, এই কটা মনে রাখতে পারলে আমরা এ করতে পারবো। এখন আমরা ওই ইপিকাকের সঙ্গে অ্যান্টিপ্লান্টের একটা পার্থক্য কথা বলতে বলেছিলাম, আমি সেটা এখন বলছি। ইপিকাকের সাঁই সাঁই করে বুকের মধ্যে, লাইক স্পঞ্জিয়া টোস্টটা, কিন্তু অ্যান্টিপ্লান্টের ঘর ঘর করে। তো অ্যান্টিপ্লান্টের ঘর ঘর যখন করে, মনে হয় রুগী মৃত্যু পথযাত্রী, অর্থাৎ মরণমুখ। তাদের ঠোঁট, মুখ এবং দেহের অন্যান্য অংশ নীলাভ হয়ে যায়। আমরা ইপিকাকের ক্ষেত্রে তা দেখবো না, সেখানে সাঁই সাঁই শব্দ একটা হয় এবং ওইভাবে সে মৃত্যুর মুখে ঢলে পড়বে, এমন কথা বলছি। ইপিকাকের পেশেন্ট সাধারণত একটু চঞ্চল প্রকৃতির হয়, অ্যান্টিপ্লান্ট একেবারে নেতিয়ে পড়ে। তো এদের সঙ্গে মানে অ্যান্টিপ্লান্টের সঙ্গে আর ইপিকাকের পার্থক্য বোধহয় আমি সেটা বলতে পেরেছি।
আমি বারবার বলি হোমিওপ্যাথি স্ট্যান্ড অন মেন্টাল সিমটম। আমরা এখনো পর্যন্ত অ্যান্টিবায়োটিকের মেন্টাল সিমটম আলোচনা করে উঠতে পারিনি। এখন আমি অ্যান্টিবায়োটিকের মেন্টাল সিমটম কিছু আলোচনা করছি। অ্যান্টিবায়োটিক একা থাকতে পছন্দ করে না। অ্যান্টিবায়োটিকের রোগী অত্যন্ত রাগী হয়, সে চায় না ডাক্তার তার নাড়ি দেখুক, সে চায় না ডাক্তার তার চোখের দিকে তাকাক, তার মুখের দিকে তাকাক। সে অত্যন্ত ক্রুদ্ধ প্রকৃতি থাকে। মৃত্যু পথযাত্রী অবস্থাতেও সে তার মাকে আঁকড়ে ধরার চেষ্টা করে এবং এরা কোলে চড়ে বেড়াতে পছন্দ করে, লাইক সিনা এবং সুতরাং এরা কোলে ওপর চড়ে বেড়াতে পছন্দ করে। এই হলো অ্যান্টিবায়োটিকের মোটামুটি মেন্টাল সিমটম। আমি আশা করব যা আমরা আলোচনা করলাম এইসব কথাগুলো মনে রাখতে পারলে আমরা অতি সহজে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করতে পারবো।